থাকছে হচ্ছে নির্মিতি অংশে 70 নম্বরের মধ্যে আমরা দেখব যে কি কি আছে এখানে। শুরুতে আমাদের থাকবে হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ থাকবে দুইটা। আমরা পাঠ্য বইয়ে যে সিলেবাস আছে এই সিলেবাস অনুযায়ী আমরা অনুচ্ছেদ পড়ব। তো অনুচ্ছেদ দুইটা থাকবে, দুইটি থেকে যে কোনো একটি লিখতে হবে, যার জন্য থাকবে 10 নম্বর। তো এরপরে থাকবে হচ্ছে এইখানে একটা বিষয়, সংবাদ প্রতিবেদন বলে একটা বিষয় আমাদের টপিকস আমাদের আছে। তো এইখানে একটা বিষয় থাকবে যে চিঠি পড়েছি আমরা, চিঠি অথবা সংবাদ প্রতিবেদন। আগে সংবাদ প্রতিবেদন আলাদা হতো, তো এখন এই যে দাখিল 2026 পরীক্ষার যে নতুন যে কারিকুলাম আসছে এই কারিকুলামে সংবাদ প্রতিবেদনটা এখানে হয়ে গেছে। তো এই দুইটা থেকে দুইটাই থাকবে, যে কোনো একটা লিখতে হবে, যার জন্য থাকবে 10 নম্বর। এরপরে থাকছে হচ্ছে আমাদের সারাংশ, সারাংশ অথবা সারমর্ম, যে কোনো একটা লিখতে হবে, দুইটাই থাকবে, যে কোনো একটা লিখতে হবে, এর জন্য থাকবে 10 নম্বর। তারপরে থাকছে আমাদের আমরা এরপরে পাবো হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ থাকবে দুইটা, পাঠ্য বই অনুযায়ী দুইটা থাকবে, দুইটা যে কোনো একটা লিখবো, এই জন্য থাকবে হচ্ছে 10 নম্বর। এরপরে আমাদের একটা নতুন বিষয় যুক্ত হয়েছে এইবার, সেটা হচ্ছে অনুবাদ। তো এই অনুবাদ থাকছে আমাদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এটা আমাদের এই যে নতুন যে কারিকুলাম অনুযায়ী দেওয়া হয়েছে, এই অনুবাদও থাকবে দুইটা, যে কোনো একটা লিখতে হবে, এটার জন্য থাকবে 10 নম্বর। এটা হচ্ছে একদম নতুন, মানে এর আগের যে দাখিল পরীক্ষা হয়েছে এইগুলোতে এই অনুবাদটা ছিল না, এটা এবার নতুন আসছে। তো এরপরে সর্বশেষ যে টপিকসটা থাকছে সেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ থাকবে 3টা, যে কোনো একটা লিখতে হবে, এটার জন্য থাকবে 20 নম্বর। তো আমরা এইখান থেকে আজকে আমরা এই যে বহু নির্বাচনী যে অংশটা আছে এই অংশটার 5ম পরিচ্ছেদ আছে ধ্বনি আর বর্ণ। আমরা আজকে আলোচনা করব ধ্বনি আর বর্ণ নিয়ে। আচ্ছা, শুরুতে আমার একটা প্রশ্ন, যে ভাষার উপাদান আসলে কতটি? ভাষার উপাদান হচ্ছে 4টি। একটা হচ্ছে ধ্বনি, একটা শব্দ, একটা বাক্য, একটা হচ্ছে বাগর্থ বা অর্থতত্ত্ব যেটা বলা হয়, যেটা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা পেয়েছি যে ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে 4টা। একটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর একটা হচ্ছে অর্থতত্ত্ব। তো আমরা এই 5ম পরিচ্ছেদের টপিকসটার নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। তো আমরা আগে ধ্বনিটা সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা বর্ণে যাব। তো ধ্বনি হচ্ছে কি, ভাষার একদম ক্ষুদ্রতম উপাদানই হচ্ছে কি ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদানই হচ্ছে কি ধ্বনি। এই ধ্বনি হচ্ছে কতটি? ধ্বনি কত প্রকার? ধ্বনি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি একটা, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এখন এই স্বরধ্বনি আসলে কাকে বলে আর ব্যঞ্জন ধ্বনি আসলে কাকে বলে আমরা জানবো। বলতেছে একদম সহজ ভাষায়, আমাদের ব্যাকরণবিদরা এমন করছেন যে বিভিন্ন একটা সংজ্ঞাকে অনেকেই অনেকভাবে মতপার্থক্য দিয়েছেন বা অনেকের মধ্যে মতভেদ দেখা গিয়েছে। তো আমরা একদম সহজভাবে যেটা বলতে পারি যে কি, যে স্বরধ্বনি বলতে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, সেটাই হচ্ছে কি স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি তাহলে তার বিপরীত রাস্তায় যাবে, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং স্বরধ্বনির সাহায্য নিয়েই উচ্চারিত হবে। তো এখন আমার কথা হচ্ছে যে স্বরধ্বনি জিনিসটা আমরা বললাম যে মুখের এটা কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হবে। ব্যঞ্জন ধ্বনিটা হচ্ছে তার বিপরীত রাস্তায়, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং স্বরধ্বনির সাহায্য নিয়েই উচ্চারিত হবে। এখন বলতেছে যে এই যে এই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে কতটা? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। ওকে, আমরা এর পরের পরিচ্ছেদ আছে 6ষ্ঠ আর 7ম পরিচ্ছেদ আলাদা আলাদা আছে। 6ষ্ঠ পরিচ্ছেদ স্বরধ্বনি আছে, 7ম পরিচ্ছেদ আলাদা ব্যঞ্জন ধ্বনি আছে। তো 6ষ্ঠ পরিচ্ছেদে এই যে স্বরধ্বনি, এখানে আছে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টা? এই 37টার মধ্যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টা।
আর মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টা, এই মোট হচ্ছে 37টা। ঠিক আছে, তো এই 37টা এই ধ্বনিকে প্রকাশ করার জন্য কয়টি বর্ণ আছে? 50টি বর্ণ আছে। তার মধ্যে হচ্ছে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টা আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টা, এই হচ্ছে মোট 50টা। তো এখন আমরা বুঝতে পারলাম যে স্বরধ্বনি আসলে জিনিসটা কি, যে স্বরধ্বনি আসলে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং কারোর সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, সেটাই হচ্ছে কি স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনিটা হচ্ছে কি, যে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি বর্ণ। আমরা বর্ণতে যাব। বর্ণ আসলে কি, যে ধ্বনির প্রতীককে, বা একদম সহজ কথায় আমরা যদি বলি যে ধ্বনির লিখিত রূপকেই কি বলা হয়? বর্ণ। ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। তাহলে ধ্বনির লিখিত রূপকে কি, ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। ধ্বনির লিখিত রূপকে। তাহলে এই বর্ণ কত প্রকার? বর্ণ দুই প্রকার, একটা স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? তাহলে স্বরধ্বনির লিখিত রূপকেই স্বরবর্ণ বলে, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলে। তাহলে স্বরধ্বনির সংখ্যা আমরা বললাম যে স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কতটি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে কতটি? 30টি। এইখানে এসে আমরা হচ্ছে কি, যে আমরা বললাম যে স্বরধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ। তাহলে এখন স্বরবর্ণের সংখ্যা হচ্ছে কতটি? স্বরবর্ণের সংখ্যা 11টি, আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। এইখানে এইটাই ছিল আমাদের মূল টপিক। এরপরে একটা বিষয় এইখানে আমরা পেয়েছি হচ্ছে কার আর ফলা। কার আর ফলা। তো এখন এইখানে আমরা দেখি যে কার আর ফলা জিনিসটা আসলে কি। আমরা স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি পড়লাম, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ পড়লাম, এখন পড়ব কার আর ফলা। কার চিহ্ন, তাই না? কার চিহ্ন। তাহলে কার চিহ্ন আর একটা হচ্ছে ফলা চিহ্ন। তাহলে কার চিহ্ন জিনিসটা কি আর ফলা চিহ্ন জিনিসটা কি? কার চিহ্ন যেটা বলতেছে যে কি, যে স্বরবর্ণের যে কি আছে, যে সংক্ষিপ্ত রূপ আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের দুইটা রূপ আছে, স্বরবর্ণের দুইটা রূপ আছে, একটা সংক্ষিপ্ত রূপ, একটা পূর্ণরূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। তাহলে এখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? কার চিহ্ন কয়টা? কার চিহ্ন হচ্ছে 10টি। কার চিহ্নের সংখ্যা হচ্ছে 10টি। এখন এই কোন 10টি? আমরা বলবো যে স্বরবর্ণে একদম অত কোন 10টি, আমরা এত না পারে আমরা সহজ কথায় বলে দিতে পারি কি, যে স্বরবর্ণে শুধু অটা বাদে, এই অটা বাদে যে বাকি 10টা আছে, এই 10টাই তো কার চিহ্ন আছে, তাই না? ফলা চিহ্ন আছে কয়টা? তার মানে আগে ফলা চিহ্ন জিনিসটা আসলে কি? ফলা চিহ্ন বললাম যে ফলাটা আসলে যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। এই ফলা চিহ্নের সংখ্যা হচ্ছে 6টি। ফলা চিহ্নের সংখ্যা হচ্ছে 6টি। যথা আমরা কি কি ফলা আছে, একটা আছে দন্ত ন ফলা, একটা দন্ত ন ফলা, একটা আছে ব ফলা, একটা আছে ব ফলা, একটা ম ফলা, একটা ল ফলা, একটা হচ্ছে ব তারপরে আছে কি একটা র ফলা, র ফলা আছে, র ফলার আরেকটা আছে সেটা হচ্ছে রেফ। র ফলা একটা আছে রেফ। তাহলে ব ফলা, দন্ত ন, ম ফলা, ল ফলা, আর একটা হচ্ছে র ফলার একটা আছে সেটা হচ্ছে রেফ। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যে তাহলে আমরা পড়লাম হচ্ছে ফলা চিহ্নের সংখ্যা শেষ, দন্ত ন, ব, ম, ল। আচ্ছা, জ ফলা আছে, হ্যাঁ জ ফলা একটা আছে, অন্ত জ ফলা, যেটা অন্ত জ ফলা। এই হচ্ছে 6টা। তো এখন বলতেছে যে এরপরে আমরা যাব হচ্ছে, তাহলে ফলা চিহ্ন এটাই ছিল। এরপরে আছে আমাদের হচ্ছে কি, যে যুক্ত বর্ণ, তাই না? যুক্ত বর্ণ আর কত প্রকার? যুক্ত বর্ণ আছে এরপরে আমাদের। যুক্ত বর্ণ হচ্ছে 2 প্রকার। যুক্ত বর্ণ কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা ষষ্ঠ আর একটা হচ্ছে অষষ্ঠ। একদম সহজ কথায় আমরা যেটা বলতে পারি, যে একদম খালি চোখে তাকালেই যেটা বোঝা যায় সেটা হচ্ছে কি ষষ্ঠ যুক্ত বর্ণ, আর যেটা হচ্ছে বোঝা যায় না এটাই হচ্ছে কি অষষ্ঠ কি যুক্ত বর্ণ। এখন পরীক্ষায় এই যুক্ত বর্ণ থেকে একটা প্রশ্ন থাকেই, ঠিক আছে? আমাদের মানে এইখানে একটা সুবিধা আছে কি, সেটা হচ্ছে যে
পাঠ্য বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো আছে এর বাইরে, মানে এই যে যে 30টা এমসিকিউর কথা বলা হলো, ওই এমসিকিউ গুলো কি হয় যে একদম পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে না, এই উদাহরণগুলোই তুলে দেয়। মানে ইদানিং এই ব্যাপারটা অনেক ভালো হয়েছে যে মানে ওই ব্যাপারগুলো তুলে দেওয়াতে কি হয়েছে, আমাদেরকে বিড়ম্বনার শিকার হইতে হয় না। তার মানে আমরা যদি পাঠ্য বইটা খুব সুন্দর করে রিডিং পড়তে পারি কয়েকবার, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, সংখ্যা বর্ণের সংখ্যা তো আমরা জানি, সংখ্যা বর্ণ জিনিসটা আসলে কি, যে 0 থেকে কি পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টা আছে, এই 10টাই হচ্ছে কি সংখ্যা বর্ণ। এইটাই ছিল হচ্ছে পঞ্চম পরিচ্ছেদের মূল আলোচনা। ওকে, আচ্ছা, ষষ্ঠ পরিচ্ছেদে আছে আমাদের হচ্ছে, ষষ্ঠ পরিচ্ছেদে আছে আমাদের হচ্ছে স্বরধ্বনি। ষষ্ঠ পরিচ্ছেদে কি আছে? স্বরধ্বনি, ব্যঞ্জন। আচ্ছা, এই পঞ্চম পরিচ্ছেদ যেটা পড়লাম যে স্বরধ্বনি, ধ্বনি আর বর্ণ, এখানে কি আরো কোনো সমস্যা আছে বা কারো কোনো প্রশ্ন আছে? কারো সমস্যা নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ষষ্ঠ পরিচ্ছেদে যাই। ষষ্ঠ পরিচ্ছেদে আছে স্বরধ্বনি। স্বরধ্বনি আমরা আগেই বলে আসলাম, স্বরধ্বনির সংজ্ঞাটা আমরা কি বলছি, যে আমরা একদম সহজ কথায়, কারণ সংজ্ঞা পরীক্ষায় পড়ে না ভাই। আমার কথা হচ্ছে সংজ্ঞা যদি আমার মাইন্ডসেট করতে হবে যে সংজ্ঞা, স্বরধ্বনি কোন জিনিসটা, আসলে ব্যঞ্জনধ্বনি কোন জিনিসটা। আমরা স্বরধ্বনির কথা বলা হলো যে স্বরধ্বনি জিনিসটা আসলে কি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কথা বাধাপ্রাপ্ত হয় না এবং কারোর সাহায্য ছাড়াই উচ্চারিত হবে, সেটা হচ্ছে কি স্বরধ্বনি, তাই না? এই স্বরধ্বনি উচ্চারণের যে উচ্চারণকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ঠোঁটের আপনার প্রথমে আছে হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী, তারপরে জীবের অবস্থান অনুযায়ী, আর ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এইটার একটা, আমরা যখন লেকচার শিট দেওয়া হবে এটার একটা ছক দিয়ে দেওয়া হবে, যেটা মুখস্থ করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এইখান থেকে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি আছে এইখানে। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, তো এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। যথা কি কি আছে আমাদের মৌলিক স্বরধ্বনির মধ্যে? এটা আছে অ, তারপরে আ, তারপরে রস্বই, রস্যু, এ, ও আর এ। এটা বইয়ে একটু উল্টাপাল্টা দেওয়া আছে, এগুলো আগে দিছে এই এটা। তো আমরা আমাদের পড়ার সুবিধার্থে বা মুখস্থ করার সুবিধার্থে আমরা কি করছি, অ, আ, রস্বই, রস্যু, এ, ও, এ, এই 7টা হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি। তো এই মৌলিক স্বরধ্বনির উপরে অনুনাসিক স্বরধ্বনি বলে একটা টপিকস আছে। মৌলিক স্বরধ্বনির উপরে যদি চন্দ্রবিন্দু যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটাই কি হয়ে যায়, অনুনাসিক স্বরধ্বনি হয়ে যায়। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনির উপরে যদি কি করা হয়, চন্দ্রবিন্দু যুক্ত করা হয়, তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে কি অনুনাসিক, অনুনাসিক স্বরধ্বনি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু যুক্ত করে দেওয়া হলে সেটা হয়ে যাবে অনুনাসিক স্বরধ্বনি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের, তাহলে মৌলিক স্বরধ্বনি আর অনুনাসিক স্বরধ্বনিটা বুঝে গেলাম। এখানে আছে একটা হচ্ছে কি অর্ধ স্বরধ্বনির সংখ্যা, অর্ধ স্বরধ্বনি আর পূর্ণ স্বরধ্বনি। আমরা জানলাম হচ্ছে স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 4টা, তাহলে অর্ধ স্বরধ্বনি আর পূর্ণ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 4টা, রস্বই, রস্যু, এ, ও, এই 4টা হচ্ছে কি অর্ধ স্বরধ্বনি। আর বাদ বাকি যে 3টা আছে, এই 3টা হচ্ছে কি পূর্ণ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি? 4টি। কি কি অর্ধ স্বরধ্বনি আমরা লিখি, অর্ধ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে, অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। সেটা হচ্ছে কি কি, রস্বই, রস্যু, এ, ও। বাকি 3টা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। এখন একটা অর্ধ স্বরধ্বনি আর একটা পূর্ণ স্বরধ্বনি মিলে কি হবে, এটা দ্বি-স্বরধ্বনি গঠিত হবে। যেমন বলতেছে কি, বললাম আমরা একটা শব্দের উদাহরণ দিলাম লাউ, তাই না? তো এইখানে একটা ব্যাপার কিন্তু আমরা হচ্ছে কি, যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ, যদি যে ব্যঞ্জন বর্ণ বা যে ব্যঞ্জন ধ্বনি ভাঙি না কেন, ওর মধ্যে কি পাওয়া যাবে, একটা 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 ব্যঞ্জন বর্ণ ভাঙলাম, সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা স্বরবর্ণ লুকায় থাকবে। যেমন আমি যদি ক রে ভাঙি, তাহলে ক যোগ অ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ল রে ভাঙলে ল যোগ অ। আমি এইখানে টোটাল জিনিসটার একটু ভেঙে দেখি তো কি কি পাওয়া যায়। দেখি, শুরুতে আমরা পেয়েছি ল, তো ল রে ভাঙলে কি পাওয়া যাবে, ল যোগ অ। তারপরে একটা আকার পাওয়া গেছে, তাহলে সেটা হচ্ছে আ।
আর তারপরে যেটা হ্রস্ব উ। ঠিক আছে, তো এই যে এরপরে দেখা যায় যে এটা কি দ্বি স্বরধ্বনি হয়েছে কিনা, একটু দেখি যে এটা দ্বি স্বরধ্বনি হয়েছে কিনা। দ্বি স্বরধ্বনি, দ্বি স্বরধ্বনি, তাহলে এই যে বলতেছে যে এই যে অটা গেল এদিকে, এটা বাদ চলে গেল। আ আর হ্রস্ব উ জিনিসটা যেটা, এই যে আটা আমরা বললাম যে মৌলিক স্বরধ্বনি লিখেছিলাম, মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টা ছিল, 7টা। তো মৌলিক স্বরধ্বনি 7টার মধ্যে আ একটা ছিল, তাহলে এই যে আটা হচ্ছে মৌলিক স্বরধ্বনির মধ্যে বলতেছে কি যে আ একটা আর হ্রস্ব উ। হ্রস্ব উটা আমরা এই যে অর্ধ স্বরধ্বনির মধ্যে পেয়েছি, সেটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আর আটা কি এই 4টার মধ্যে আছে, তাহলে এই 4টার মধ্যে যদি না থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। তাহলে একটা পূর্ণ প্লাস একটা অর্ধ যদি হয়, সেটা মিলে কি হবে, দ্বি স্বরধ্বনি গঠিত হবে। ঠিক আছে, যেমন বইয়ে আরো উদাহরণ এরকম পাওয়া যাবে, ধরেন চাই লেখা আছে, চাই। ঠিক আছে, তাহলে চাই লিখতে গেলেও একই ব্যাপার হচ্ছে, চটারে ভাঙলে চ যোগ অ পাওয়া যাচ্ছে, তারপর একটা আ পাওয়া যাচ্ছে, এরপর একটা রস্যই পাওয়া যাচ্ছে, তাহলে আ আর রস্যই হয়ে গেছে আই। তাহলে এই আটা হচ্ছে কি, আটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, আর রস্যইটা হচ্ছে কি একটা অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আমরা যে আরেকটা বললাম যে ওই যে আমরা এখান থেকে একটা বিষয় বললাম যে লেকচার শিটে দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে যে আমাদের যে জীবের উচ্চতা অনুযায়ী, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী যে ভাগটা আছে, এটা বইয়ে যেভাবে দেওয়া আছে এভাবে পড়লে মুখস্থ হবে না। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি একটা ওই লেকচার শিটে সুন্দর করে একটা ছক তৈরি করে দিব ইনশাআল্লাহ, ওই ছক অনুযায়ী পড়লে বিষয়টা একদম খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো ষষ্ঠ পরিচ্ছেদে কি আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা সপ্তম পরিচ্ছেদেও যাই, দেখি সপ্তম পরিচ্ছেদে আছে ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, সপ্তম পরিচ্ছেদ এটা আমাদের, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এই ব্যঞ্জন ধ্বনির যে প্রকারভেদে আছে কয়েকটা, যে কণ্ঠ কণ্ঠধ্বনি আছে, তারপর তালব্য ধ্বনি আছে, তারপর কি আছে ওষ্ঠ ব্যঞ্জন আছে, তাই না? তো এইভাবে এরকম ভাগ করা হয়েছে। তো এখন এইখানে প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে কি, যে বলতেছে যে এই যে মানে এরকম যে ভাগ করা হয়েছে, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের অবস্থান বা তালুর অবস্থানটা আসলে কোন জায়গায় থাকে, এইটাই হচ্ছে মূলত এখানকার আলোচনার বিষয়। আমরা যদি চতুর্থ পরিচ্ছেদ এই পরীক্ষা সিলেবাসে নাই, চতুর্থ পরিচ্ছেদটা পড়লে কি হতো, চতুর্থ পরিচ্ছেদের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি যে কোন কোন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বা ধ্বনি উচ্চারণের সময় কোন কোন বাক প্রত্যঙ্গের ভূমিকা আসলে কতটুকু। ঠিক আছে, আমরা পড়ছি যে সবচেয়ে বাক প্রত্যঙ্গের সবচেয়ে সচল এবং সক্রিয় বাক প্রত্যঙ্গ কোনটা, বাক প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় বাক প্রত্যঙ্গ কোনটা? বাক প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় বাক প্রত্যঙ্গ হচ্ছে জীব, তাই না? এটা সবচেয়ে সচল এবং সবচেয়ে সক্রিয় একটা বাক প্রত্যঙ্গ, তাই না? ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে দেখা যাবে যে কি, এটা কখনো যে কি করবে, উপরের পাটির দাঁতের সাথে লাগবে, কখনো নিচের পাটির দাঁতের সাথে লাগবে, কখনো যে মূর্ধার সাথে আঘাত করবে, তাই না? মূর্ধার সাথে যখন আঘাত করবে তখন সেটা মূর্ধন্য ব্যঞ্জন হয়ে যাবে, যখন তালুর সাথে আঘাত করবে তখন সেটা তালব্য ব্যঞ্জন হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা সহজে আমরা বললাম যে ব্যঞ্জন বর্ণের বর্গ হচ্ছে 5টা, ব্যঞ্জন বর্ণের বর্গ হচ্ছে 5টা, একটা ক বর্গ, একটা হচ্ছে চ বর্গ, একটা ট বর্গ, একটা ত বর্গ, আর একটা হচ্ছে প বর্গ, ক চ ট ত প। এই 5টা বর্গ দিয়ে কি করা যাবে, ক চ ট ত প, সরি এইখানে প বর্গ। তো এই 5টা বর্গ দিয়ে দেখা যাবে যে এইখানকার এই ব্যঞ্জন ধ্বনির মূল আলোচ্য বিষয়ই হচ্ছে এই 5টা বর্গ দিয়ে। তার মানে ক বর্গের যে ব্যঞ্জনগুলো আমরা পাবো, এই ক বর্গের ব্যঞ্জনগুলো হচ্ছে ক, খ, গ, ঘ আর উ। ঠিক আছে, তো এখন বলতেছে এইখান থেকে আমরা ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ একবারে বের করে ফেলবো। ঠিক আছে, তো আমরা যদি এই ক বর্গের যে ব্যঞ্জনগুলো থাকবে, এটা হচ্ছে কণ্ঠনালীয়, এটা হচ্ছে কি কণ্ঠ ব্যঞ্জন, তাই না? কণ্ঠ ব্যঞ্জন, এটার সাথে ক খ গ ঘ কণ্ঠ ব্যঞ্জনগুলো ক খ গ ঘ,
আর কণ্ঠনালীয় যদি হয়, কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে হ। কণ্ঠনালীয় ব্যঞ্জনটা কি, এটা হচ্ছে হ। এটাতে পরে আসতেছি আমরা। তো বললাম যে ক বর্গের যে ব্যঞ্জনগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে কি কণ্ঠ ব্যঞ্জন। এরপরে চ বর্গের যে পাওয়া যাবে, তাহলে চ বর্গের ব্যঞ্জনগুলো আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়ে। ঠিক আছে, তো আমরা এই যে ও আর ইয়ে হবে কিন্তু এটার সঠিক উচ্চারণ। ঠিক আছে, আচ্ছা, তো চ বর্গ আছে, ট বর্গ। আমরা এখানে একটা বিষয় আমি বললাম যে ঘোষ, অঘোষ, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য ব্যঞ্জন বলে একটা বিষয় আছে। ঠিক আছে, নাসিক্য। এইখান থেকে খুব সহজ একটা টেকনিক, যে এই পাঁচটা বর্গের শেষের যে ব্যঞ্জন, এটার কি আছে, একটা আছে মূর্ধন্য ন, একটা দন্তন্য ন, একটা হচ্ছে ম। এই পাঁচটা যে শেষের দিকে যে পাঁচটা, এটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। কি এটা, নাসিক্য ব্যঞ্জন। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। ঘোষ, অঘোষ, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ 1 মিনিটের ব্যাপার, একটু খেয়াল করলে এদের একদম সহজ ব্যাপার। বলতেছে আমরা একটু সহজে একটু গল্পের মাধ্যমে শিখিত। সেটা হচ্ছে, আমি একজন চাকরিজীবী, আমার এক বন্ধু আছে, তার নাম বল্টু, সেও একজন চাকরিজীবী। ঠিক আছে, তো আমি একজন চাকরিজীবী, ওই বল্টু হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা। তো প্রথম শ্রেণী কর্মকর্তার বেতন তো স্বাভাবিক অবস্থায় বেশি হবে। তো প্রথম শ্রেণী কর্মকর্তা বল্টু 20 টাকা বেতন পায়। ঠিক আছে, আর আমি দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, আমার বেতন তো 20 টাকা না, আমার বেতন 10 টাকা। তো এখন বল্টু বাসা ভাড়া দেয় 5 টাকা, বাবা মার খরচ দেয় 5 টাকা, তারপরে হচ্ছে কি খাবার দাবারের খরচ 5 টাকা, 15 টাকা খরচ হয়। তার মানে বল্টুর 5 টাকা আরও কি হয়, বেঁচে থাকে। প্রথম শ্রেণী কর্মকর্তা বলে অবশিষ্ট থাকে 5 টাকা। আমি দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, আমারও তো 5 টাকা কি বাসা ভাড়া, আমার 5 টাকা বাবা মাকে দিতে হয়, আমার 5 টাকা অন্যান্য বাজার খরচ টরচ আছে, আমার তো ইনকাম 10 টাকা। তো আমি দ্বিতীয় শ্রেণী কর্মকর্তারা কি হয়, যখন আমরা বিভিন্ন অফিস আদালতে যাই, দেখা যায় কি দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাদের ঘুষ দেওয়া লাগে, তাই না? দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, প্রথম শ্রেণী কর্মকর্তাদের তার সরাসরি ঘুষ দেওয়া লাগে না। তাহলে আমরা বলতে পারি যে এই যে এরা হচ্ছে প্রথম শ্রেণী কর্মকর্তা, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এরা প্রথম শ্রেণী, এরা দ্বিতীয় শ্রেণী। তাহলে প্রথম শ্রেণী কর্মকর্তারা ঘুষ খায় না, আমরা এদেরকে বলতে পারি হচ্ছে অঘোষ। ঘুষ খায় না বলে আমরা কি বলতে পারি, এদের অঘোষ। আর দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, এরা ঘুষ খায় বলে আমরা এদেরকে ঘোষ বলতে পারি, তাই না? আমরা এইভাবে পড়লে ভালো মনে থাকবে যে এই প্রথম শ্রেণী কর্মকর্তা এরা ঘুষ খায় না বলে এদেরকে অঘোষ বললাম, দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা এরা ঘুষ খায় বলে কি বললাম, এদেরকে ঘোষ বললাম। তাহলে এখন এই যে প বর্গের, এরা এইখানে প বর্গের কি কি ঘোষ কোনটা আর অঘোষ কোনটা? প বর্গের প্রথম শ্রেণী, হ্যাঁ ইয়েস। তার মানে প্রথম শ্রেণী যেটা, তাহলে প্রথম শ্রেণী যেটা এরা তো ঘুষ খায় না, এদেরকে আমরা অঘোষ বলতে পারি। আর দ্বিতীয় শ্রেণী এরা ঘুষ খায় বলে এদেরকে কি বললাম, আমরা ঘোষ বললাম, তাই না? এবার অল্প প্রাণ আর মহাপ্রাণ জিনিসটা কি, একদম সহজ ব্যাপার, আমরা এই দিকে যাবই না, ও বাদ। ঠিক আছে, ওরে তো আমরা আগেই নাসিক্য বানাই দিছি। ঠিক আছে, এখন আমরা বলতেছি কি যে ঘোষ অঘোষ গেল, অল্প প্রাণ মহাপ্রাণ। আমরা ওই যে আমার এখন 4টা আছে, প্রথম, তারপরে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ, তাই না? তো এখন আমরা এইভাবে ধরে নিলাম যে 1 আর 3 আর 2 আর 4 এরকম মিলাই আমরা, তাই না? তো প্রত্যেক বর্গের প্রথম আর তৃতীয়, এই যে প্রথম আর তৃতীয়, আর দ্বিতীয় আর চতুর্থ, প্রথম আর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে কি অল্প প্রাণ, আর দ্বিতীয় আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে এখন আমার প্রশ্ন, এইখান থেকে ত বর্গের ত, থ, দ আর ধ, এখানে ঘোষ, এই যে অল্প প্রাণ কোনটা আর মহাপ্রাণ কোনটা? গুড। তার মানে আমরা বললাম যে 1 আর 3 যেটা থাকবে সেটা হচ্ছে কি অল্প প্রাণ, আর 2 আর 4 যেটা থাকবে সেটা হচ্ছে কি মহাপ্রাণ। তাহলে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য, কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় নাই, কারণ আমরা যদি এইভাবে পড়ি, এইভাবে একটু বইয়ে লিখে নিব যে প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা, তাহলে এরা হচ্ছে অঘোষ, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এরা ঘোষ, তাহলে হয়ে গেল। শেষের দিকে যেগুলো থাকবে এগুলো নাসিক্য, এই হয়ে গেল। এখান থেকে প্রশ্ন থাকে কিন্তু ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য, এখান থেকে একটা হইলেও কমপক্ষে একটা প্রশ্ন থাকবেই। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো হচ্ছে, তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ বললাম যে অল্প প্রাণ কোনটা আর মহাপ্রাণ কোনটা, তাই না? সেটাও দেখানো হলো যে অল্প প্রাণটা হচ্ছে 1 আর 3 আর মহাপ্রাণটা হচ্ছে 2 আর 4। সংজ্ঞা মুখস্থ করা লাগবে না ভাই, যে অল্প প্রাণ কাকে বলে মহাপ্রাণ কাকে বলে এই মুখস্থ করা লাগবে না।
ঠিক আছে, আমরা জানতে হবে। বা একটা তুলে দিল, বললো দ, একটা দিছে, বা এরকম প্রশ্ন দিয়ে দিল যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটা, ঠিক আছে, এর মধ্যে এবার নিচে অপশন দিয়ে দিয়েছে 4টা, একটা দ, ধ, এরকম 4টা দিয়ে দিতে পারে। তো এইগুলো এই জন্য আমরা এটাই শিখবো, এখান থেকে সংজ্ঞা পড়া লাগবে না। আচ্ছা, এইবার ব্যঞ্জন ধ্বনির মধ্যে এবার আমরা পড়তে যাব হচ্ছে কি, যে আমরা পড়ে আসলাম যে মূল কথাই ছিল হচ্ছে যে কি, যে ক বর্গে যেটা কণ্ঠ, চ বর্গে হচ্ছে কি এটা তালব্য, ট বর্গে, তার মানে ক বর্গ যেটা পড়লাম সেটা হচ্ছে কি, ক বর্গ এটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, তাই না। তারপরে চ বর্গে যেগুলো ছিল চ বর্গ, চ বর্গ এটা হচ্ছে কি তালব্য ব্যঞ্জন। তারপরে ট বর্গে যেটা ছিল ট, ট উচ্চারণ করতে এদের মূর্ধা, মূর্ধা তো আমরা চিনি, মূর্ধা কি বলতেছে যে ওই যে শক্ত তালু আর ওই যে উপরের পাটির দাঁত বলতে এর মধ্যবর্তী যে উত্তাল একটা অংশ আছে, তাই না। যেমন ট উচ্চারণ করলে জিহ্বাটা যে দেখো একটা জায়গায় একটা ধাক্কা লাগতেছে, এটার নামই হচ্ছে মূর্ধা, ঠিক আছে। তো ট উচ্চারণ করতে ট, ঠ, ড, ঢ এগুলো উচ্চারণ করতে দেখা যাচ্ছে যে জিভ ওই যে মূর্ধায় যে টুকা দিচ্ছে, তাহলে এইটার নামই হচ্ছে কি, এটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, ঠিক আছে, মূর্ধন্য ব্যঞ্জন। এরপরে আছে কি ত, ত বর্গ, আর একটা হচ্ছে প বর্গ, ঠিক আছে, ত বর্গ, একটা হচ্ছে প বর্গ, প বর্গ। তাহলে ত বর্গটা হচ্ছে ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ। দন্তন্য তো আমরা ত, থ, দ আর ধ, দন্তন্য তো আমরা আগেই পড়ে আসছি, দন্তন্যটা আমরা ইসের মধ্যে দিয়ে দিয়েছি, নাসিক্য ব্যঞ্জনের মধ্যে দিয়ে দিছি, তাই না। এরপরে এটা ওই যে এই প্রত্যেকটারই আমরা বলে আসছি যে শেষের গুলো যেগুলো আছে, প্রত্যেকটা বর্গেরই 5টা করে যে বর্ণ ছিল, এই 5টা বর্ণের শেষের গুলোরে আমরা কি করে আসছি, ওরা নাসিক্য ব্যঞ্জন করে আসছি, তাই না। তো এই জন্য এটা এখান থেকে দন্তন্য দন্তন্য লাগবে না। আর প বর্গে যেটা আছে প, ফ, প, ফ, ব, ভ, এই প, ফ, ব, ভ এটা হচ্ছে কি প, ফ, ব, প উচ্চারণ করতে ওষ্ঠ, ওষ্ঠ শব্দের অর্থ কি, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, তাই না, 2 ঠোঁট দিয়ে যে ব্যঞ্জনগুলো উচ্চারিত হবে সেটা হচ্ছে কি ওষ্ঠ ব্যঞ্জন। যেমন প, প, প উচ্চারণ করতে 2 ঠোঁট একসাথে লাগতেছে, তাহলে এইটা দুইটা হচ্ছে কি ওষ্ঠ ব্যঞ্জন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন বলে একটা, পার্শ্বিক, এটা পার্শ্বিক ব্যঞ্জন। এই পার্শ্বিক ব্যঞ্জনটা হচ্ছে কি, পার্শ্বিক ব্যঞ্জনটা হচ্ছে ল, পার্শ্বিক ব্যঞ্জনটা হচ্ছে কি ল। এটা কম্পন ব্যঞ্জন আছে, কম্পন, কম্পন দেবে, সেটা হচ্ছে কি কম্পন ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন সেটা হচ্ছে কি, সেটা কম্পন দেয়, কম্পন, র উচ্চারণ করতে গেলে কম্পন দেয়, র, তাই না, র, র, র উচ্চারণ করলে একটা কম্পন শুরু হয়ে যাচ্ছে। এরপরে তাড়িত ব্যঞ্জন আছে, তাড়িত, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন এটাই হয়, তাড়িত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জনটা আছে কি ডয় বিন্দু র আর ডয় বিন্দু র, ঢয় বিন্দু র উচ্চারণ করতে গেলে তাড়িত ব্যঞ্জন, এইগুলোই, ঠিক আছে। সপ্তম পরিচ্ছেদে এইগুলোই আছে মূলত, হ্যাঁ, এর বাইরে আর যা আছে বই আমরা দেখা যাচ্ছে কি যে একবার দুইবার রিডিং পড়লে ইনশাল্লাহ, বই রিডিং পড়লে দেখা যাচ্ছে যে এখান থেকে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। ব্যঞ্জন ধ্বনিতে কোনো সমস্যা আছে নাকি আর? আমার মনে হয় না। তাহলে 5, 6 আর 7 পরিচ্ছেদ আমরা 3টা পরিচ্ছেদ আলোচনা করছি, তো শেষ করি। তাহলে আমরা 5, 6 আর 7 পরিচ্ছেদ বাসায় দেখবো ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। যদি কোনো কারোর সমস্যা থেকে থাকে এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।